সম্পূর্ণ সাইটের ভিতরগত কাজ, যা আমি বেসিক কয়েকটা গত ক্লাসেও বলছি, আগের ক্লাসেও বলছি যে এটার মধ্যে হলো ভিতরগত, মানে যে সাইটটা আমি এসইও করতে চাই ওই সাইটের ভিতরগত যে কাজটা কিওয়ার্ড রিসার্চ করার পরে করতে হয়, ওই টার্গেটেড কিওয়ার্ডগুলো নিয়ে মানে প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট, কন্টেন্ট অপটিমাইজ করতে হয় সেটার। তারপর গুগল সার্চ রেজাল্টস, অর্থাৎ গুগলের যেই সাইট, এই যে এখানে কীভাবে সাইটটাকে আমি প্রেজেন্ট করব আমার সাইটটাকে, সেটা অপটিমাইজেশনটাও আমার সাইটের ভিতরেই থাকবে, ঠিক আছে। তারপর ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন সম্পর্কে আমরা জানবো। সম্পূর্ণ বিষয়টা হলো ওয়ান পেজ অপটিমাইজেশনটা করাই হলো গুগলকে একটা সিগন্যাল দেওয়ার জন্য, যেন গুগল পরে এসে গুগলের যে রোবট থাকবে এই রোবটটা এসে যেন ঠিকঠাক মতো ইন্ডেক্স করতে পারে সাইটটা, প্রত্যেকটা পেজ যেন সুন্দরভাবে মানে ইন্ডেক্স করে নিয়ে যায়, যে বুঝতে পারে যে এটা হলো এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আসতে চাচ্ছে, বা মানে এই কিওয়ার্ডটা সার্চ করলে এই সাইটের মানে চাই হলো এই সাইটটা এই পেজটা আগে আসতে, গুগলের টপ 10-এ আসতে চায়। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার লিখে সার্চ করলে প্রথম পেজটা আসতে চায়। এরকম কোর্সের একটা কিওয়ার্ড থাকতে পারে, কোর্সের পেজের একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে প্রথম পেজে থাকতে চায়। তো এটা গুগলকে বোঝাতে হলে ওইভাবে ওয়ান পেজ অর্থাৎ বিতর্কত কিছু অপটিমাইজেশন থাকে, সেটা করতে হবে। আচ্ছা, তো এটার জন্য আপনার অবশ্যই অ্যাক্সেস লাগবে সাইটের ভিতরে ঢোকার, যেটা বায়ার আপনাকে দিয়ে দিবে অ্যাক্সেসটা, সাথে কিওয়ার্ড আপনাকে অবশ্যই বলে দিবে এই কন্টেন্ট অপটিমাইজ করতে। তো অ্যাক্সেস যদি দেয় সেটা হতে পারে একটা কোডিং সাইটের অ্যাক্সেস দিল, অর্থাৎ যেটা কোডিং দিয়ে ডেভেলপ করা, অথবা এটাও হতে পারে যে আপনাকে ওয়ার্ডপ্রেসের দিল। বিশেষ করে আমরা এখন এসইও এক্সপার্টরা বেশি দিই, মানে আমরা যেই কাজটা বেশি করি সেটা হলো আমরা বায়ারদের কাছে এখন প্রোভাইড করি বেশি ওয়ার্ডপ্রেস এসইও, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইটের এসইওটা বেশি প্রোভাইড করি ওয়ান পেজের ক্ষেত্রে। মানে আমাদের গিগ যারা ফাইবারে যারা গিগ করছে, যারা সেলার আছে এসইওর, তারা সবাই বেশিরভাগই মানে গিগের টাইটেলটা এভাবে রাখে যে ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসইও। ওয়ার্ডপ্রেস মানে সে বোঝায় এটাই যে আমরা ওয়ার্ডপ্রেস এসইওটা করবো, ওয়ার্ডপ্রেসের ওয়ান পেজটা বেশি করবো। ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস প্ল্যাটফর্ম, গত ক্লাসে খেয়াল আসলো না, বলছিলাম যে এটা হলো একটা সাইটের জাস্ট একটা ডেভেলপ মাধ্যম আর কি, যে আগে কোডিং দিয়ে করতো এখনও করে জাস্ট। আর ওয়ার্ডপ্রেসটা হলো একটা থিম ডেভেলপার, মানে সাইটের কোডিংয়ে হাত দিতে হয় না, আপনি নিজেও যদি কাস্টমাইজেশন জানেন, ডিজাইন কীভাবে করতে হয় শিখতে পারেন, তাহলে আপনিও পারবেন ওই থিম দিয়ে ডেভেলপ, মানে থিম দিয়ে কাস্টমাইজ করতে। ওয়ার্ডপ্রেসটা হলো রেডিমেড একটা জিনিস, তো সাইটে এটা ইনক্লুড, সাইটে এটার মাধ্যমে মূলত ডেভেলপ করা হয় সাইটটা। তো ওয়ার্ডপ্রেস এসইওটা খুব মানে এখন বেশি চলতেছে, মানে এখন এসইওতে ওয়ার্ডপ্রেস সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে, যার কারণে সবাই বলে ওয়ার্ডপ্রেস আমার সাইট ওয়ার্ডপ্রেস, এই সাইটটা আমি এসইও করতে পারবো। তো ওয়ান ডিরেকশনের সাইটটাও হলো ওয়ার্ডপ্রেসেরই, এই যে onedirection.com.bd যেটা আপনারা দেখতে পাচ্ছেন লাইভ, তো এটা আসলে ওয়ার্ডপ্রেস দিয়েই করা। তো এটা ভিতরগত আমরা যাই তাহলে বুঝতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এটা আসলে ওয়ার্ডপ্রেসে একটা থিম দিয়ে সাইটটা। তো ধরেন এটাই আমার সাইট, আমাকে এসইও করতে দিল, আমি আপনাদেরকে মানে ওয়ান ডিরেকশনের সাইট থেকে বুঝাই। তো এখানে স্ল্যাশ দেখেন কীভাবে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হয়, বা আপনার অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস দেওয়া লাগবে, না হলে আপনি ঢুকতে পারবেন না, যে কেউই মানে সাইটে ঢুকতে পারে না অ্যাক্সেস ছাড়া। তো এটার যে অ্যাডমিন প্যানেলের লিঙ্ক থাকে একটা, সেই লিঙ্কটা আমি দেখাচ্ছি আর কি, WP লেখা থাকে এখানে, WP, যে লিঙ্কটা আপনাকে বাইরে দিয়ে দেবে অবশ্যই। জাস্ট এতটুকুই, মানে যে সাইটটাতে আমরা মানে অ্যাডমিন প্যানেলে ঢুকবো, ড্যাশবোর্ডে ঢুকবো ভিতরে আর কি, সেটার পাশে জাস্ট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বিশেষ করে মানে স্ল্যাশের পরে WP অ্যাডমিন এটা লিখলেই দেখবেন যে এই যে ড্যাশবোর্ডটা কি এসে পড়ে। এই দেখেন এই যে ওয়ার্ডপ্রেস একটা লোগো আছে এখানে, ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করার, এই জন্য আর কি এই লোগোটা এখানে দেখাইতেছে। তো এই যে দেখেন এখানে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিতে বলছে, এটা কিন্তু আমি এমন কোনো সাইটে যাই না যেখানে গিয়ে সাইন আপ বা লগ ইন করতেছি, এটা হলো ডাইরেক্ট ওয়েবসাইটের ভিতরে ঢুকতেছি। তো এটার জন্য আপনার অবশ্যই অ্যাক্সেসটা লাগবে, অথবা এটা আপনাকে বাইরে দিয়ে দেবে। আপনার ইমেল হতে পারে, আপনার পার্সোনাল ইমেল নিয়ে সে তার সাইটে অ্যাজ এ ইউজার হিসেবে অ্যাড করে দিবে, তো তখন আপনি নিজের মতো করে ঢুকতে পারবেন। আরেকটা হলো আপনাকে অ্যাড করে সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি সেটা দিয়ে ঢুকবেন। যেমন আমার ইউজার নেম হলো অ্যাডজাস্ট করাই আছে অ্যাজ এডিটর হিসেবে রোল দিয়ে রেখেছে, তো এখানে আমার নাম দিলাম ইউজার নেম, আমি পাসওয়ার্ড দিতেছি। তো দেখেন
মূলত ড্যাশবোর্ডটা আর কি একই, দুইটাই একই, যে ওইটা ওইভাবেই আসতো। আমি আরেকটা সাবডোমেন দিয়ে দেখাইতেছি, এটা আমার একটা সাবডোমেন করা, তো এটা ওইভাবেই আসছে। ঠিক আছে, আপনি যখন সাইটের ভিতরে লগ ইন করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। ঠিক আছে, যখন এখন সাইটটা নতুনও হতে পারে অথবা পুরানো হতে পারে। দেখেন ওয়ান পেজ কিন্তু শুধু নতুন অবস্থায় পাবেন এমন না, মানে সাইট নতুন থাকা অবস্থায় এমনও হতে পারে একটা 1 বছরের সাইট, ওল্ড সাইট বা 6 মাসের একটা সাইট আপনাকে বায়ার দিল ওয়ান পেজ এসিও করতে। কারণ ওয়ান পেজ এসিওটা হলো যে নতুন অবস্থায় তো অন পেজ করতেই হয়, আবার এমনও হতে পারে যখন বায়ার 6 মাস পরে গিয়ে বা 1 বছর পরে গিয়ে আরও 2-3টা বা 5টা কন্টেন্ট পাবলিশ করলো বা 5টা পেজ ওপেন করলো নতুন, ঠিক আছে, নতুন একটা টপিকের উপরে, তো দেখা যাবে তার আবার ওয়ান পেজের জন্য, ওয়ান পেজ এসিও করার জন্য একজন এসিও এক্সপার্টকে হায়ার করতে হবে। তো নতুন অবস্থাও হতে পারে এটা। তো নতুন অবস্থায় দেখবেন সাইটটা হয়তো একবার খালি দেখা যাবে, মানে ড্যাশবোর্ডটা একটু কম কম অপশন দেখা যাবে। আর এখন দেখতেছেন পুরানো, মানে পুরান হলে দেখবেন অপশন বেশি থাকে আর কি, মানে অনেকগুলো অপশন আছে এখানে। ড্যাশবোর্ড, এটা হলো ওয়ার্ডপ্রেসের সাইটের ড্যাশবোর্ড। ঠিক আছে, আপনাকে যখন বায়ার অ্যাক্সেস দেবে তখন আপনি ওয়ার্ডপ্রেস সাইট হলে এভাবে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। আর ওয়ার্ডপ্রেসের এসইওটা খুব হেল্পফুল হয় আর কি, মানে এসইও করতে আপনার খুব সুবিধা হবে আর ইজি হবে মানে ওয়ান পেজ করতে। কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে কিছু প্লাগ ইন আছে যেটা আপনি অন্য মানে ভার্সন সাইটে পাবেন না ওয়ার্ডপ্রেস ছাড়া। অর্থাৎ যে প্লাগ ইনগুলো আপনাকে হেল্প করবে এসইও করতে, এসইওর ক্ষেত্রে অনেক মানে এগুলোর অবদান আছে আর কি বলতে গেলে। আপনার অর্ধেক হেল্প করে দেয় এরা এসইও করতে গেলে। বিভিন্ন প্লাগ ইন সফটওয়্যার টাইপের, যেরকম আমাদের ব্রাউজারে যেরকম ইয়া থাকে, এক্সটেনশনস থাকে, যেরকম বিভিন্ন এক্সটেনশন দিয়ে আমরা বিভিন্ন জিনিস ব্রাউজারে চেক করি, তারপর স্ক্রিনশট নেই বা আদার কোনো কাজ করি, এরকম এক ওয়ার্ডপ্রেস সাইটেরও বিভিন্ন প্লাগ ইন থাকে, এগুলো বিভিন্ন কাজে আসে। মানে যেমন ধরেন কেউ স্প্যাম করতেছে আমার সাইটে এসে, লিঙ্ক দিতেছে কমেন্টে এসে, তো ওই কমেন্টগুলো সে অ্যাপ্রুভ হতে দিবে না। তারপর আমাদের এসইও একটা টুল আছে নাম করা, অনেক আপনারা হয়তো শুনছেন কেউ কেউ, ইউজড এসইও প্লাগ ইন, আরেকটা হলো র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগ ইন। র্যাঙ্ক ম্যাথ ফর ওয়ার্ডপ্রেস আর ইউজড এসইও, এই দুইটা প্লাগ ইন অনেক পপুলার বর্তমানে। ঠিক আছে, আমি দেখাবো একটু পরে, এখনই দেখেন আপনারা। এটা হলো এই যে প্লাগ ইনের অপশনটা, যেটা মানে যেখান থেকে আপনি আপনার বায়ারের যদি সাইট হয়ে থাকে বা নিজের যদি কখনো সাইট থাকে দেখবেন যে, যেমন দেখেন এখানে অলরেডি কয়েকটা প্লাগ ইন আছে, যে এক্সম্যাথ অ্যান্টি স্প্যাম। এই প্লাগ ইনটা হলো একটা স্প্যাম দূর করার একটা প্লাগ ইন। যেমন আমরা বিভিন্ন সাইটে গিয়ে যেমন কমেন্ট করি না, ব্লক কমেন্ট করছি আগে, হয়তো অনেক কাজ করছেন আপনারা, ব্লক কমেন্ট দেখছেন, তো ওই সাইটগুলোতে দেখবেন অনেক সাইটে ব্লক কমেন্ট ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয় না, মানে ইনস্ট্যান্ট পাবলিশ হয় না। ঠিক আছে, কারণ হলো যে ওদের এখানে এমন একটা প্লাগ ইন ফিট করা থাকে, এরকম এক্সম্যাথ মানে অ্যান্টি স্প্যাম নামে বা অ্যান্টি স্প্যাম কিছু প্লাগ ইন থাকে। তো আমরা যখন লিঙ্ক দেই ব্লগ কমেন্টের মধ্যে, মানে কমেন্টের মধ্যে যখন লিঙ্ক দেই, তো এটাই স্প্যাম ধরে আমাদের কমেন্টটা ওরা অ্যাপ্রুভ না করে পেন্ডিংয়ে রেখে দেয়। ঠিক আছে, ইউজ মানে অ্যাডমিন আসার আগ পর্যন্ত, মানে আমি যখন ঢুকবো সাইটে অ্যাজ এ ওনার হিসেবে, আমি পরে চেক করে মানে ওই কমেন্টগুলো অ্যাপ্রুভ করে দেবো। তার আগে এই স্প্যাম প্লাগইনটা করে কি, যত রকমের লিঙ্ক আলা কমেন্ট থাকে মানে ব্লক কমেন্টস, এগুলো মানে ওরা পেন্ডিংয়ে রেখে দেয়। তো এটা এই কাজটা এই সাইটের জন্য। তো এরকম স্ম্যাশ নামে একটা প্লাগইন আছে, এটার কাজ হলো সাইটের স্পিডটা, লোডিং স্পিডটা একটু বাড়ানো, মানে লোডিং স্পিড যেন খুব বেশি স্লো না হয়। তারপর আমার সাইটে যত ছবি পাবলিশ হবে, যত মিডিয়ার যত ছবি থাকবে, ইমেজ, এই ইমেজগুলার যদি বড় সাইজ হয় তাহলে এটাকে পারফেক্ট সাইজে আনে, মানে যেটা হলো একটা সাইটের জন্য মানে ভালো, যে মানে পারফেক্ট যে সাইজটা হলে, মানে সুইটেবল যে সাইজটা, ওইটা হলে ভালো হবে, এরকম একটা সাইজে এনে দেয় আমাদের সাইটে যত ছবি থাকবে এই প্লাগইনটা স্ম্যাশ। আর ইউজটিসও, যেটার কথা আমি বলতেছি, যেটা আমাদেরকে ওয়ান পেজ করার ক্ষেত্রে অনেক হেল্প করবে, বা আমাদের সবচেয়ে বড় কথা যারা এসইও কাজ করে তারা ওয়ার্ডপ্রেসে এটাই চেনে বেশি। ইউজটিসিও নামে একটা প্লাগইন, আরেকটা আসলে ওয়ার্ডপ্রেস, সরি ওই র্যাঙ্ক ম্যাথ। দেখেন প্লাগইনগুলো আসলে ইন্টারফেসটা দেখতেছেন না, তো এই জন্য বুঝতেছেন না। এখান থেকে প্লাগইন যে অপশনটা ড্যাশবোর্ডের মধ্যে, এই প্লাগইন এই জায়গাতে ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এডিটর, এটা তো আমরা দেখতে পারতেছি হলো আমাদের অলরেডি যেগুলো ইনস্টল আছে। তো আমরা অ্যাড নিউ প্লাগইনে গেলে এখন দেখতে পাবেন যে আসলে একটা সফটওয়্যার টাইপের এরকম একটা অপশন আসবে। এই যেগুলো আমাদের অলরেডি অ্যাড করা আছে, এই যে এক্সম্যাথ, তারপর ক্লাসিক এডিটর,
তারপর জেটপ্যাক ডাব্লিউপি সিকিউরিটি। তো এখানে দেখেন অনেক প্লাগ ইন আছে, একটা সাইটের জন্য অনেক প্লাগ ইন এরকম থাকে। এখানে যেমন কম মানে এই কয়টাই দেখতে পারতেছি, আমরা এখান থেকে সার্চ করলে আরও প্লাগ ইন দেখবো, মানে আমরা যে প্লাগ ইনের নাম জানি তো এখান থেকে দেখতে পারবো। যেমন ইউজকেস যেটার কথা বললাম, এই দুইটা প্লাগ ইন আপনাদের অবশ্যই অ্যাজ এ এসিও এক্সপার্ট হিসেবে মনে রাখতে হবে ইন ফিউচারের জন্য। আপনি যখন অন পেজ করতে যাবেন, যদি ওয়ার্ডপ্রেসে করেন, তাহলে আপনি একটা ক্লায়েন্টকে আপনার জিজ্ঞেস করতে হবে নিজের থেকে যে আপনি কি ইউজটিসিও আপনার সাইটে ইউজ করেন নাকি র্যাঙ্ক ম্যাথ। তো অথবা আপনি ঢুকে বুঝতে হবে যে এটা আসলে কি ইউজ করে। এই যে ইউজটিসিও, এই প্লাগ ইনটার কথা বললাম যে ইমপ্রুভ ইউর ওয়ার্ডপ্রেস এসিও, রাইট বেটার কন্টেন্ট অ্যান্ড হ্যাভ এ ফুলি অপটিমাইজড ওয়ার্ডপ্রেস সাইট ইউজিং দ্য ইউজটিসিও প্লাগ ইন। এই প্লাগ ইনটা আর কি আপনার সাইটের এসিও পারফরমেন্স যেন ঠিক হয়, আপনার সাইটের ওয়ান পেজ যেন ঠিকঠাক থাকে, সব কিছু এসিওর যে ম্যাটারগুলো থাকে, এসিওর যে ইস্যুগুলো, এই ইস্যুগুলোর ব্যাপারে সবসময় এই প্লাগ ইনটা আপনাকে হেল্প করবে, আপনাকে নোটিফাই করবে যে কোথাও কোনো সমস্যা হয়েছে কি না, ট্র্যাক করবে আপনার সাইটের ডাটাগুলো মানে এসিওর দিক থেকে। আরেকটা আছে ওয়াল ইন ওয়ান এসিও, আরেকটা আছে র্যাঙ্ক ম্যাথ যেটা নাম বললাম। এই দুইটা যে কোনো সাইটই এটা চলে অথবা এটা চলে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা অথবা এটা দুইটাই সেম একটু মোটামুটি, দুই আসলে মানে দুই কোম্পানির আর কি, বা দুই না ব্র্যান্ডের। বর্তমানে এটা বেশি চলতেছে র্যাঙ্ক ম্যাথ, আর আগের থেকে বহু আগের থেকে এটা চলতেছে। একটু রেটিংটা যদি খেয়াল করেন, এখানে রেটিং এটা 27,321 আর এটা 2809। তারপর এটা এখন পপুলার আছে, মানে এটা আস্তে আস্তে উপরে উঠে যাবে। তো এটার প্রিমিয়াম ভার্সনও আছে, ফ্রিও আছে, যেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারলে ফ্রিতে কিছু ফ্যাসিলিটিস পাবো আর প্রিমিয়ামে আরও বেশি পাবো, এটাই আর কি পার্থক্য। তারপর আরও অনেক প্লাগইন আছে এখানে স্পিড বাড়ানোর জন্য, মানে আমাদের সাইটের জন্য মানে কোডিংগত যে ক্যাশগুলো জমা থাকবে প্রতিদিন, ওই ক্যাশগুলো ক্লিয়ার করে দিবে। যেমন মোবাইলে আমাদের ক্যাশ থাকে, এই ক্যাশ মানে ট্রাশ ফাইল, ক্যাশ ফাইল, এই ফাইলগুলো যেমন রিমুভ করে দেয় মোবাইলে, আমরা যখন এটা রিমুভ করি তখন এরকম এই প্লাগইনটাও এই জিনিসটা রিমুভ করে দেয়, লাইট স্পিড ক্যাশ। যাই হোক, যেটা আমার ফোকাস করার যেটা উদ্দেশ্য ছিল সেটা হলো এই ইউজটিসিওর কথা বলা, যে এটা অবশ্যই দেখবেন যারা এসিও করে তারা অবশ্যই এই প্লাগইনটা এসিও মানে ইউজ করে, এইটা অথবা এটা র্যাঙ্ক ম্যাথ, এই দুইটার নাম মনে রাখবেন। ওয়ার্ডপ্রেসে এরকম অহরহ অনেক প্লাগইন আছে অনেক কাজের জন্য, আমি শুধু এসিওরটা বললাম। এরকম আমি যেমন স্ম্যাশ যেমন একটা আছে, যেটা আমি বলতে চাইছিলাম একটু আগে, দেখাইলাম একটু আগে স্ম্যাশ। এই যে স্ম্যাশ, লেজি লোড ইমেজ অপটিমাইজ অ্যান্ড কম্প্রেস ইমেজ। ওই যে যেমন আমরা তো নর্মালি কোনো সাইটে যখন ঢুকি দেখবেন ছবি কিন্তু অনেক এইচডি হয়, মানে অনেক র হয়, বা ওই যে ডিএসএলআরের পিক সাপোজ, কিন্তু বাস্তবে একটা ডিএসএলআরের পিক যদি আপনি ছবি ডাইরেক্ট একটা সাইটে আপলোড করেন, তাহলে ওই ছবির সাইজ কত হবে? 3-4 MB হবে। তো যেটা সাইটের জন্য ক্ষতিকর, কারণ একটা ওয়েবসাইটের লোডিং স্পিড থাকা লাগে 3 সেকেন্ড 2 সেকেন্ড, মানে যেন আমি একটা সাইটে ঢোকার সাথে সাথে মানে সব এসে পড়ে। তো একটা ছবি যদি এত বড় সাইজ হয় মানে 3-4 MB, তাহলে লোডিং স্পিড কি অনেক বেড়ে যাবে। তো এটা সাইটের একটা গুগলের মধ্যে বড় একটা ইস্যু হলো সাইট স্পিড থাকা, মানে স্পিডটা বেশি থাকা, লোডিং স্পিড যেন কম মানে স্লো না থাকে, তাহলে গুগল ওই সাইটকে র্যাঙ্কে আনে না। এটা হলো অনেক বড় একটা বিষয়। অনেক সাইট অনেক এসিও করে কিন্তু লোডিং স্পিডটা খারাপ থাকার কারণে র্যাঙ্কে আসতে পারে না। তো এই জিনিসটা মাথায় রাখা লাগবে। এই জন্য এই প্লাগইনটা কি কাজ করে যে সাইজ মানে আপনি যখনই কোনো ছবি আপলোড করবেন, যদি ওইটা বড় সাইজ হয়ে থাকে, ওইটার মানে কেবিতে এনে ফেলবে, এমবি থেকে মানে 200 KB 100 KB, মানে যেটা একটা সাইটের সাইজ হওয়া উচিত। সাইটের মধ্যে একটা ইমেজের সাইজ হওয়া উচিত হলো এরকম টাইপের, 100-200 KB 300 KB এরকম, এর বেশি না যাওয়াই ভালো যে কোনো ছবি। তো এই প্লাগইনটার এই কাজ আর কি। প্রত্যেকটা প্লাগইনে দেখবেন ইনস্টল অপশন থাকে, ইনস্টল করার পর অ্যাক্টিভেট অপশনটা থাকে। এই
রেসপন্স করেন না, মানে কি কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না আমি আসলে জানিও না। একটু বললেন মানে মাঝে মধ্যে একটু কথাগুলো। তারপর অনেক রকমের ফাইল এখন অনেক নতুন নতুন প্লাগ ইন এইভাবে আসে, কত রকমের কতগুলো কাজ করে। ইভেন সাইটের মধ্যে যেন হ্যাক না হয় বা কোনো ভাইরাস যেন না ঢুকে, এটার জন্য মানে সাইটের এইসব প্লাগ ইন ইউজ করে, যে ডিফেন্ডার সিকিউরিটি, মেল ওয়ার্স, স্ক্যানার, লগিং সিকিউরিটি, মানে এগুলো হলো হ্যাকিং থেকে বাঁচার জন্য আর কি। তো এই প্লাগ ইন নিয়ে আমি মূলত আলোচনা, প্লাগ ইন নিয়ে না, আমি জাস্ট আপনাদেরকে একটু বেসিক দিলাম। আপনাকে যখন অন পেজ করতে দিবে, আপনাকে মূলত করতে দিবে হলো কোনো একটা পেজ, এই যে পেজের অপশন আর পোস্টের অপশন। কোনো একটা পেজ বলতে যেমন একটা সাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, সেই পেজের যে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশনগুলো থাকবে, আমি পেজে যাই তাহলে বুঝতে পারবো, সেই পেজগুলো ঠিক করা লাগবে। যেমন এই যে এখানে এই কয়টা পেজ আছে, ঠিক আছে, বা আমি তো জাস্ট একটা ডেমো সাইট দেখাচ্ছি, তো অন্য সাইটের মধ্যে অনেক পেজ থাকবে, প্রত্যেকটা পেজে একটা অপটিমাইজেশন থাকে, অর্থাৎ এই যে এডিট অপশনে গেলে যে এই পেজের যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে, যেটা আপনাকে বায়ার বলে দিবে, সেই ফোকাস কিওয়ার্ড দিয়ে আপনার অপটিমাইজ করতে হবে। তারপর আমি আপনাদেরকে পোস্ট দিয়ে দেখাবো যেন আপনারা পোস্টটা দেখে আরও বেশি ক্লিয়ার থাকেন। তারপর পোস্ট থাকবে, একটা সাইটে 5টা 6টা 10টা 20টা আর্টিকেল থাকতে পারে, তো এই আর্টিকেলগুলো আমাদের অপটিমাইজ করতে হবে ভিতরে ঢুকে। এই যে পোস্টের অপশনে আসলাম, যেমন এখানে 2টা পোস্ট আছে, ঠিক আছে, এখানে এডিট অপশনে গিয়ে আমাদের যে এসইও ফ্রেন্ডলি যেই অপটিমাইজেশন সেটা করতে হবে। এটা তো একটা বায়ার তার কন্টেন্ট রাইটারকে দিয়ে করা রাখে, দেখা যায় সে তো আর এসইও জানে না, কিন্তু আমাদের বাকি কাজটা করতে হবে, এগুলো আমরা দেখব। আর প্লাগ ইনের যে বিষয়টা, প্লাগ ইনের ব্যাপারে একটু আইডিয়া রাখা উচিত। দেখেন এখানে একটা এসইও নামে একটা প্লাগ ইন আছে, এটা কীভাবে আসছে, আমি যে একটু আগে ইউজটেসিও নামে একটা প্লাগ ইন সার্চ করে দেখালাম, ওই প্লাগ ইনটা ইনস্টল করা আছে আজকে এই সাইটে, সেম ওই সাইটেও ছিল আগে যে সাইটটা আমরা লোডিং আসে নাই আর কি। এই যে ইউজটেসিও প্লাগ ইনটা আমাদের অলরেডি সাইটে আছে আর কি। তো ধরেন যদি একবারে নতুন সাইট হয়, নিউবি, সাইটটা একবার মানে এখনও মাত্র নতুন করা হয়েছে, এখনও সাইটে কোনো কন্টেন্ট কোনো কিছুই করা হয়নি, মানে মাত্র নতুন সাইট, জাস্ট পেজ ওপেন করা হয়েছে, সাইটটা ডেভেলপার দিয়ে সব কিছু করে রাখছে, যদি এমন হয় তাহলে তো দেখা যাবে তার প্লাগ ইনও নাই। হ্যাঁ, আপনাকে অ্যাক্সেস দিয়ে দিল, আপনি এসে দেখলেন যে তার কোনো প্লাগ ইনও নাই, মানে এসইও যে প্লাগ ইনটা আমাদের লাগবে আর কি। তো তখন আপনি করবেন কি, অ্যাড নিউ প্লাগ ইনে গিয়ে ওই ইউজটেসিও প্লাগ ইনটা ইনস্টল করে দেবেন, যে এভাবে সার্চ করবেন, মানে আমাদেরকে এই এসইও প্লাগ ইন দিয়েই মানে আমাদের কাজটা করা দরকার হবে, এই জন্য আর কি। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এই প্লাগ ইনটা আছে কিনা। তো ওই প্লাগ ইনটা ইনস্টল করলে দেখবেন এখানে আসছে, এই যে এসইওর এখানে এসে আলাদা একটা অপশন হিসেবে অন হবে, কারণ মানে সব প্লাগ ইনই আলাদা অপশন হিসেবে আসে না এখানে। এখানে যেগুলো পপুলার প্লাগ ইন থাকে, যেগুলো বড় প্লাগ ইন থাকে, এই প্লাগ ইনগুলো আলাদা অপশন নিয়ে একটা জায়গা তৈরি করে নেয় ড্যাশবোর্ডের মধ্যে, যেমন ইউজটেসিও নিয়ে নিয়েছে, কারণ ইউজটেসিওর কাজ অনেক বড় আর কি, এসইওর কিছু কনফিগারেশন থাকবে, অনেক কিছুই করা যায় এটা দিয়ে সাইটের, তো এই জন্য আর কি আলাদা একটা প্লাগ ইনের অপশন হয়ে গেছে। তো আমার এখানে অলরেডি ইনস্টল আছে, আপনাদের এখানে এরকম ইনস্টল নাও থাকবে, আপনারা ইনস্টল নাওতে ক্লিক করলে দেখবেন এটা ইনস্টল হয়ে গেছে। আমার আপডেট চাচ্ছে আর কি, আমি আপডেট দিয়ে দিতেছি।
হয়ে গেছে। এই প্লাগইনটা আর কি ইনস্টল করবেন, ইনস্টল করলে দেখবেন এরকম একটা অপশন আসবে ড্যাশবোর্ডে, ঠিক আছে। তো একটু আমরা ঘুরে আসি আগের অপশন থেকে। এই হলো আমাদের ওয়ান পেজের স্ট্র্যাটেজি বাই স্টেপস। যেটা বলতেছিলাম যে ওয়ান পেজের স্ট্র্যাটেজি, এটাই আমাদের এখানে দেখেন প্রত্যেকটা অপশন আমি একটার মধ্যেই অনেকগুলা অপশন একসাথে আলাদা না করে একটার মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। যে আমাদের ওয়ান পেজের যে মেন যেটা থাকবে সেটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন, যেটা যদি ভেঙে বলি টাইটেল, তারপর মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এইসব বিষয়গুলো আমাদের অপটিমাইজ করতে হবে। যেটা আমি একসাথে বলে দিচ্ছি কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে, শুধু কন্টেন্টের ক্ষেত্রে না, যে কোনো পেজ বা যাই হোক না কেন সব কিছুতেই, মানে যে কোনো আর্টিকেল ছাড়াও। আর একটা হলো ইউএসটিসিও, দেখেন আমি এখানে রেখেও দিচ্ছি একটা, যে এটার ব্যবহার আপনারা একটু হলেও আপনার অবশ্যই জানতে হবে। ইউএসটিসিও প্লাগইন অথবা র্যাঙ্ক ম্যাচেসিও প্লাগইনে গিয়ে, তারপর সার্চ কনসোল, সার্চ অ্যানালাইটিক্স, ক্যানোনিক্যাল, আপনি কি জানতেন না? হ্যালো, যেটা বলতেছিলাম ইউএসটিসিও প্লাগইন অথবা র্যাঙ্ক ম্যাচের অবশ্যই ব্যবহার বুঝতে হবে। এরপর আমরা সার্চ কনসোল দেখব, অ্যানালাইটিক্স দেখব, ক্যানোনিক্যাল ইউআরএল একটা ব্যবহার আছে, তারপর robot.txt, সাইট ম্যাপ, এই কয়টা অপশন আমরা ওয়ান পেজে দেখব, ঠিক আছে। তো আগে আমরা একটু ইউএসটিসিওতে ঘুরে আসি। ইউএসটিসিওর কিছু সিটিং থাকবে, কনফিগারেশন থাকবে। আপনি যখন যদি নতুন সাইট আপনি পেয়ে থাকেন, একবারে নতুন, আপনি নিজেই ইনস্টল করছেন ওই সাইটে ঢুকে ইউএসটিসিও, তাহলে এসিওর কিছু কনফিগারেশন থাকবে, এটা একটু সেট আপ করে নেবেন। আচ্ছা, আমি এসিওতে ঢুকতেছি। এসিওর যে আলাদা অপশনটা আছে এখানে, এসিও ইনস্টল করার পরে যে অপশনটা থাকে, এটার দেখেন কয়েকটা অপশন আছে, জেনারেল, সার্চ অ্যাপারেন্স, সোশ্যাল, টুলস, প্রিমিয়াম ভার্সনের জন্য আর কি প্রিমিয়াম ওইটা। আচ্ছা যাও, তো এটার জন্য আপনার জেনারেল যাওয়া লাগবে। আমরা জেনারেলে যাই ফার্স্ট টাইম। যাওয়ার পর এটা হলো আমাদের ইউএসটিসিওর মানে ড্যাশবোর্ড। বর্তমানে আমরা ইউএসটিসিওর ড্যাশবোর্ডে আছি, ঠিক আছে। তো এই জায়গাতে সবসময় আপনি যখনই ইউএসটিসিও হোক বা র্যাঙ্ক ম্যাথে ঢোকেন, এই আলাদা যে অপশনটা থাকবে এসিওর, ওদের এই প্লাগইনের পক্ষ থেকে আপনি ইনস্টল করার পর তো ঢুকলেই দেখবেন আপনাকে একটা নোটিফিকেশন সবসময় ওরা দিয়ে রাখবে, মানে প্রবলেমস নামে একটা অপশন, যে এই প্রবলেমটা কি, এখানে কোনো আপনার সাইটে কোনো এসিওর কোনো ফ্যাক্টর, মানে এসিও কোনো ম্যাটারে কোনো প্রবলেম আছে কি না সেই ব্যাপারে আপনাকে সবসময় কি ওরা নোটিফাই করবে। এখানে 0 লেখা মানে কোনো প্রবলেম নাই। এই জন্য দেখেন নিচে ইউএসটিসিও থেকেই লেখা আছে গুড জব, কল ডেটেক্ট নো সিরিয়াস এসিও প্রবলেম। কোনো মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে প্রবলেমটা আছে, মানে আপনার সাইটকে র্যাঙ্কে আনার জন্য যে কোনো প্রবলেম আছে কি না এই ব্যাপারে কিন্তু এখনও কোনো প্রবলেম নাই বলতেছে। এই জিনিসটা আপনারা এই ইউএসটিসিও ঢুকলে, যখন এদের ইউএসটিসিও ড্যাশবোর্ডে ঢুকবেন তখনই আপনি দেখতে পারবেন, বা আপনি প্রথম ড্যাশবোর্ডে থাকলেও আপনাকে উপর থেকে নোটিফাই করবে যে কোনো প্রবলেম আছে কি না। এই ব্যাপারটাতে সবসময় ওরা আপনাকে জানাবে, নোটিফিকেশন দিবে আর কি, সোজা কথা। এই যে তারপরে উপর থেকেও দেখবেন, এই যে এই জায়গাতেও নোটিফিকেশন থাকে ইউএসটিসিও থেকে, যে কোথাও কোনো চেঞ্জ আনতে হবে কিনা বা কোথাও ইমপ্রুভমেন্ট খারাপ কিনা, এটা আপনাকে বলে দিবে ওরা। আচ্ছা, এটা হলো ইউএসটিসিও ড্যাশবোর্ড এরিয়া। এরপর একটু নিচে যদি খেয়াল করেন, ইউএসটিসিও সিটিং কনফিগার, রিওপেন দ্য কনফিগারেশন উইজার্ড। যখন আপনি নতুন এই ইউএসটিসিও প্লাগইনটা ইনস্টল করবেন, তখন এটার ড্যাশবোর্ডে আসার পর, ইউএসটিসিওর যে ড্যাশবোর্ডে আমি আসি বর্তমানে, এটাতে আসার পর দেখবেন এই কথাটা লেখা থাকবে যে নিউ সেট আপ ইউএসটিসিও, এই টাইপের কিছু একটা লেখা থাকবে, কনফিগার উইজার্ড লেখা থাকবে। যেমন কিন্তু আমি যেহেতু এটা আগের সাইট, মানে অন্য ক্লাস অন্য ব্যাচে দেখানো হয়েছে, তো এই জন্য দেখেন আমার এখানে অলরেডি করা আছে, এই জন্য বলতেছে যে
if you want to double check your USTCO setting or change something, you can always reopen the configuration widget. আমরা এটা ওপেন করে আমাদের সাইটটা আসলে কী কী বিষয় বা কীভাবে আমি চাই গুগলের সার্চ রেজাল্টের মধ্যে আনতে, তো সেই সেটিংগুলাই মানে USTCO কনফিগারেশন উইজেটে গেলে এই পেজটাতে গেলে আমরা করতে পারবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো এটা আমার অলরেডি করা আছে, যার জন্য আমাকে বলতেছে ডাবল চেকের কথা। আপনি নতুন যখন ইনস্টল করবেন তখন আপনার এখানে লেখা থাকবে নিউ সেট আপ বা নিউ কনফিগারেশন উইজার্ড। ঠিক আছে, তো আপনি এটাতে জাস্ট ক্লিক করে যাবেন। আপনার নতুন বায়ারের সাইট হয়ে থাকলে বায়ারের হোক বা আপনার নিজের, তো আপনি এই প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে এই কনফিগারেশনটা করে নেবেন, কারণ এটা আপনার জন্য ভালো হবে। আপনাকে কোশ্চেন করে করে একটা সার্ভে টাইপের কনফিগারেশনটা ওরা অটোমেটিকলি করে নেবে। যেমন আমি দেখাই আপনাকে, এখান থেকে ক্লিক করলাম আমি, দেখেন এই হলো USTCO ফর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন উইজার্ড। মানে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে USTCO যে আমরা ইনস্টল করলাম এটার একটা কনফিগারেশন আমরা ওরাই অটোমেটিকলি আপনাকে কোশ্চেন করে করে কি সেট আপ করে নেবে। তো এনভায়রনমেন্টের সম্পর্কে বলতেছে যে প্লিজ স্পেসিফাই ইফ ইউর সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন অল অলরেডি অ্যাক্টিভ, মানে চুজ আন্ডার কনস্ট্রাকশন ইফ ইউ ওয়ান্ট টু কিপ দ্য সাইটস আউট অফ দ্য ইন্ডেক্স অফ সার্চ ইঞ্জিন, ডোন্ট ফরগেট টু অ্যাক্টিভেট ইট অনস ইউ আর রেডি টু পাবলিশ ইউর সাইট। দেখেন সাইট আমাদের যখন সাইট নিজস্ব থাকবে বা বাইরের সাইট হোক বা যারই হোক না কেন, ওই 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 সাইটকে আমরা চাইলে, দেখেন সবই তো হলো গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনকেই ঘিরে করা হয়। এখন আমরা যদি চাই যে এই সাইটটা সার্চ ইঞ্জিনে শো করবো না, মানে কোনো ইউজার সার্চ করলে আমাদের সাইটটা পাবে না গুগল থেকে, অথবা কোনো একটা কিওয়ার্ডের ভিত্তিতে আমাদের সাইটটা র্যাঙ্ক করছে ঠিকই, কিন্তু আমি ইন্ডেক্স করাই নেই, মানে সাইটটা গুগলের মধ্যে আনতে চাপ যদি না চাই, মানে গুগলের মধ্যে আমি শো করাবো না, আমার সাইটটা আমি প্রাইভেট রাখবো। ঠিক আছে, যদি এটা চাই এটা কিন্তু সম্ভব। মানে গুগলের রোবট যে থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে থাকবে, সে চাইলে কিন্তু আমার সাইটটা আমি যদি অফ করে রাখি ইন্ডেক্সিংটা, তাহলে এসে সে কিছুই করতে পারবে না, আমার সাইটের কোনো কিছুই ডাটা সে কালেক্ট করতে পারবে না, আমার সাইটের পেজ কন্টেন্ট কোনো কিছু সে মানে ইন্ডেক্স করে নিয়ে আসতে পারবে না। ইন্ডেক্স করলেই তো তখন গুগলের মধ্যে আসা শুরু হয়, গুগলের সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করার প্রেক্ষিতে বিভিন্ন সাইট দেখতে পারি, কারণ সেগুলোর ইন্ডেক্সিং অন করা আছে। তো এটাই আপনাকে এখানে জিজ্ঞেস করতেছে, যখন সাইটটা নতুন হবে, মনে করেন সাইটটা এখনও অনেক কাজ বাকি, নতুন পেজ ওপেন করা বাকি বা নতুন অনেক কিছু কন্টেন্ট পোস্ট করা পাবলিশ করা বাকি, তো সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনার সাইটটা কি কনস্ট্রাকশনে আছে এখনও, মানে এখনও সাইটে কাজ চলতেছে নাকি অ্যাক্টিভ আছে অলরেডি, মানে এখন সাইটটা রেডি আমার প্রেজেন্ট করার জন্য, ভিজিটরদের কাছে আমার সাইটটা প্রেজেন্ট করার জন্য অলরেডি অ্যাক্টিভ, আমি রেডি আছি। যদি এমন হয় তাহলে আপনি অপশন এ নেবেন যে হ্যাঁ মাই সাইট ইজ লাইভ অ্যান্ড রেডি টু বি ইন্ডেক্সড, মানে আমার সাইট ইন্ডেক্স হওয়ার জন্য রেডি আছে, এখন গুগল এসে আমার সাইটটা ইন্ডেক্স করে নিয়ে যেতে পারে, ইউজাররা ভালোভাবে দেখতে পারবে। আরেকটা হলো না, অপশন বি, মাই সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন অন শুল নিড নট বি ইন্ডেক্সড, আমি চাচ্ছি না এটা এখন ইন্ডেক্স হোক। যখন আমার সাইটটা আমি কনস্ট্রাকশন থেকে কমপ্লিট হয়ে যাবে সব কিছু, তখন আমি এটা নিজেই অ্যাক্টিভ করে দিব ইন্ডেক্সিংটা। তো এটা USTCO আপনাকে জিজ্ঞেস করে নিতেছে, কারণ সেই হিসেবে USTCO আপনার সাইটটাকে প্রেজেন্ট করবে গুগলের মধ্যে। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে USTCO অফ থাকবে এখন, আর যখন আমি যদি এটা অন করে দিই তাহলে এটা USTCO সেই রকমভাবে কাজ করতে থাকবে। এই জন্য বলতেছে যে ডোন্ট ফরগেট টু অ্যাক্টিভেট ইট ওয়ান্স ইউ আর রেডি টু পাবলিশ ইউর সাইট। যখন মনে করেন বলতেছে যে আপনার সাইট রেডি পাবলিশ করার জন্য রেডি থাকবেন, আপনি সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আসেন, তখন আপনি এটা অ্যাক্টিভ করে দেন, মানে ভুলে যাবেন না অ্যাক্টিভ করতে, যেহেতু আপনি এখন অফ করে দিতেছেন। তো আমার সাইটটা মনে করেন অ্যাক্টিভ, এখন আমার সাইটটা রেডি ইন্ডেক্স হওয়ার জন্য, তো আমি এটা অপশন এ নিলাম, নিয়ে নেক্সট। এরপরে সাইট টাইপ, দেখেন সব কিছু জিজ্ঞেস করে নিতেছে, কারণ ওইভাবে আপনার সাইটটা এসিও হবে। সাইট টাইপ হোয়াট দ্য সাইট, এই যে আমি যে সাইটের আমাদের সাইটের নাম বলতেছে onduationbd.bytehost.com, এটা যেহেতু একটা সাবডোমেন ফ্রি ডোমেনে করা, তো এই জন্য আর কি এইরকম নাম। দেখেন রিপ্রেজেন্ট, মানে আমার এই সাইটটা কী হিসেবে রিপ্রেজেন্ট করবে, মানে সাইটের ক্যাটাগরিটা কি, সোজা কথা আমার সাইটটা কি ব্লগ সাইট নাকি অনলাইন শপ, নিউজ চ্যানেল, বিজনেস, কর্পোরেশন, পোর্টফোলিও, অথবা অন্য কোনো মানে ক্যাটাগরি সাইট, হেলথ হতে পারে, ট্রাভেলিং হতে পারে, ঠিক আছে, ফুড রিলেটেড কিছু একটা হতে পারে, ফুড ব্লগিং হতে পারে, মানে এক্সেট্রা, মানে যাই হোক না কেন। তো এটা আপনি যদি একটাও না হয় এই ক্যাটাগরির মধ্যে থেকে আপনার সাইট কী ক্যাটাগরি, তাহলে আপনি সামথিং ইজ দিয়ে দেবেন, ঠিক আছে। তো
আমি সাপোজ এই সাইটটা পোর্টফোলিও হিসেবে বললাম যে এই সাইটটা হলো পোর্টফোলিও সাইট। আমি নেক্সটে গেলাম জাস্ট। তারপর নেক্সটে যেটা আসছে অর্গানাইজেশন অর পার্সন। ডাজ ইউর সাইট রিপ্রেজেন্ট এ পার্সন অর অ্যান অর্গানাইজেশন? সেটা বুঝেন। দেখেন এই মানে আপনার যে বাইরের সাইটটা থাকবে সেটা হতে পারে কোনো একটা বিজনেস কোম্পানি সাইট বা ব্র্যান্ডের একটা সাইট, অথবা হতে পারে ই কমার্স সাইট। তাহলে সেটা কি কোনো পার্সোনাল সাইট হিসেবে আমরা ধরি? যখন একটা বিজনেস বা অফিসের সাইট হবে সেটা কিন্তু আমরা ধরি হলো একটা অর্গানাইজেশনের একটা সাইট হিসেবে, একটা কোম্পানি অফিস বা ই কমার্স সাইট। তো সেই হিসেবে আমাদের চুজ করতে হবে এখানে যে আমাদের সাইটটা হলো অর্গানাইজেশন। আর যদি আপনি অনলি ওয়ান পার্সন হন, মানে যে যা আপনার হলো পার্সোনাল সাইট, মানে কোনো বিজনেস সাইট না বা এমন কিছু না, কোনো কোম্পানি না বা ব্র্যান্ড না, কিছুই না, তাহলে আপনার সাইটটা হলো পার্সন সাইট, পার্সন হিসেবে ধর্তব্য হবে। আর অর্গানাইজেশন হলে কোনো টিম মানে টিম মিলিয়ে যদি একটা সাইট হয় তাহলে অর্গানাইজেশনটা নেবে। তো এই জন্য আর কি এই দুইটা অপশন। আমি যদি অর্গানাইজেশন বলি, দেখেন অর্গানাইজেশন দিলে কী কী আসে, মানে যেমন আমি ধরলাম অর্গানাইজেশন, আমাদের ইনিশিয়ালটা অর্গানাইজেশন একটা, তো এই হিসেবে আমি অর্গানাইজেশনকে চুজ করি। অর্গানাইজেশন চুজ করলে কী হয়, দেখেন দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন, আমার নাম কি কোম্পানি বা আমার অর্গানাইজেশনের নাম কি, তারপর আমাদের লোগোটা কি, আমাদের যে আলাদা বিজনেস লোগো থাকবে সেটা কি, তারপর আমাদের বিজনেস পেজ কি ফেসবুকে, টুইটারে আমাদের অ্যাকাউন্টের নাম কি, ইনস্টাগ্রামের নাম কি প্রোফাইলের, লিঙ্কডিনের নাম কি, পিন্টারেস্ট, মাইস্পেস, ইউটিউব চ্যানেলের নাম, ইউআরএল কি, সব কিছু দেখেন আলাদা জিজ্ঞেস করতেছে। মানে আমরা এভাবে দিলে তাহলে আমাদের সাইটের যখন কোনো ভিজিটর আসবে তখন এভাবে দেখতে পারবে সুন্দরভাবে যে আমাদের অর্গানাইজেশনের সব কিছু ডিটেলস। আর যদি আপনি অনলি পার্সন হন, একটা আপনার সাইটটা যদি একদম সিঙ্গেল পার্সন হয়, তাহলে দেখেন কিছুই কিন্তু নাই, মানে তাহলে দুইটা কিন্তু দুই রকম অপশন আসতেছে। তো আপনার সাইট কী নিয়ে আপনি নিজেই জানবেন, কারণ এটার উপরেই গুগলের মধ্যে আপনার ডাটাগুলো আসবে, এটার উপর ভিত্তি করেই। মানে ইউটিসিও সেই হিসেবেই চেষ্টা করবে আপনার সাইটটা রিপ্রেজেন্ট করতে গুগলের কাছে, এই প্লাগইনটা। ঠিক আছে, তো আমি ধরেন আমি যে পার্সন হিসেবে দিলাম। তারপর দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মানে হলো কি বলছে, প্লিজ স্পেসিফাই হোয়াট কন্টেন্ট টাইপস ইউ উড লাইক টু অ্যাপিয়ার ইন সার্চ ইঞ্জিন। মানে আমাদের সাইটের মধ্যে যে পেজ, তারপর পোস্ট, তারপর ছবি, ভিডিও যাই থাকুক না কেন, আমরা গুগলের মধ্যে এটা কীভাবে আমরা কি শো করব, মানে নাকি শো করব না, এই জিনিসগুলো আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে কীভাবে আমরা কীভাবে পছন্দ করি আমাদের এই পোস্ট বা পেজ গুগলের মধ্যে শো হোক। মানে গুগলের মধ্যে বলতে আপনারা তো বুঝতেছেন, মানে এই যে গুগল আমরা যে সার্চ করি না, সার্চ করার প্রেক্ষিতে যে যা যা আসে বিভিন্ন সাইট থেকে, যে ডাটাগুলো যে আসে, মানে বিভিন্ন সাইটের পেজ বা পোস্ট আসে, এগুলা কি আমরা শো করব, কীভাবে শো করব, এগুলো জিজ্ঞেস করতেছে। আমরা শো করবো নাকি না, অবশ্যই এটা ইয়েস থাকবে, না হলে তো আপনাকে ইউজাররা খুঁজেই পাবে না, আমরা যদি নাই করে দিই এটা। তো দেখেন সার্চ ইঞ্জিন, যে মানে সার্চ ইঞ্জিন বলতে কি, গুগল বা আদার সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট ইন সার্চ রেজাল্টস। মানে আমাদের পেজের, আমাদের যে সাইট, যেমন আমাদের সাইট যে আমরা তো বর্তমানে ড্যাশবোর্ডে আছি। আচ্ছা আমি একটু ভিতরে যাই। আমাদের পেজের যে পোস্ট, যেমন এই যে এই পেজটা, তারপর ফ্রিল্যান্সিং ব্লগে গেলে এখানে আমাদের ব্লগ থাকবে, যেমন একটা কন্টেন্ট আছে, এই যে কন্টেন্ট, ঠিক আছে। বা আমি যদি ড্যাশবোর্ডে যাই আর একটু ক্লিয়ার রাখি, এই পোস্টের কথা বলা হয়েছে, এই পোস্টগুলোকে আমরা গুগলের মধ্যে শো করাতে চাই। অবশ্যই আমরা তো এই জন্যই সাইটটা ওপেন করবো যে সাইটের কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসুক আমাদের পোস্ট, তো তাহলে তো গুগলের সার্চ ইঞ্জিন আসতেই হবে। তো এটাই বলতেছে, এটা কি শো করবো নাকি না। তো আমরা এটা অবশ্যই কনফিগারের সময় ইয়েস দিয়ে দিব। তারপর সার্চ ইঞ্জিন শো পেজেস ইন সার্চ রেজাল্টস, আমাদের সাইটের পেজগুলোও কি গুগলের মধ্যে, অর্থাৎ গুগলের মধ্যে বলতে এই যে এটা এখানে কি শো করবে নাকি না। তো অবশ্যই এটা আমাদের ইউএসটিসিও থেকে আমরা ইয়েস দিয়ে দিব, আর কিছু করতে হবে না। এরপরে নেক্সটে যাবে, বাই ডিফল্টে যা থাকবে সেটাই দিয়ে দিন, না করার কিছু নেই। তারপর মাল্টিপল অথর্স, আপনার সাইটে কি অথর্স অনেকজন থাকবে নাকি একজন থাকবে। দেখেন এই বিষয়টা মানে হলো
দেখেন আপনার বায়ার আপনাকে যখন সাইটে অ্যাক্সেস দিয়ে দিতেছে তাহলে কিন্তু আপনিও একজন অথর্স। আপনাকে যখন সাইটে অ্যাডমিন বানায় দিতেছে এসইও করার জন্য, অন পেজ এসইও হোক বা পুরো এভরিথিং এসইও, তাহলে কিন্তু আপনি একজন তার এসইও ম্যানেজার তার সাইটে। তাহলে সে যখন আপনাকে অ্যাড করে দিতেছে তার সাইটে, তাহলে আপনি একজন অথর্সের মধ্যে পড়েন। তাহলে কি হচ্ছে, সেই হিসেবে 2-3 অথর্স হয়ে যাচ্ছে, মাল্টিপল অথর্স। একজন কন্টেন্ট রাইটার অথর্স থাকতে পারে, একজন এসইও ম্যানেজার থাকতে পারে, এসইও এক্সপার্ট, তো আর মালিক তো থাকবেই। তো সেই হিসেবে কিন্তু মাল্টিপল অথর্স হয়। তো সাইট এটাই জিজ্ঞেস করতেছে যে আপনার সাইটে কি অথর্স কি অনেকজন থাকবে নাকি একজন। যদি অনেকজন হয় তাহলে ইয়েস, আর না হলে নো। কারণ তাহলে সাইটটাকে ওইভাবেই ইউএসটিসিও গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, রোবট আছে, তাদের কাছে প্রেজেন্ট করবে। ঠিক আছে, তো এটা বিষয়টা খেয়াল রাখবেন। জাস্ট এখানে বেসিক জিনিস, মানে সাইটটার মধ্যে কী কী বিষয় আছে, কী কী নাই, এইগুলো আর কি। তারপর আমাদের সাইট নেক্সটে আসার পর টাইটেল সিটিং, আমাদের সাইটের টাইটেল এটা, ঠিক আছে, আমাদের সাইটের নাম আর কি। তারপর এখানে দেখেন টাইটেল সেপারেটর নামে একটা অপশন, যে আমরা কি রাখতে চাই আমাদের বাই ডিফল্ট সাইট টাইটেল সেপারেটরটা কী রাখবো। আমরা কি হাইপেন এইভাবে এরকম একটা রাখবো, নাকি এরকম একটা দাগ, বড় দাগ দিব, বা এরকম আরও বড় দাগ, বা 2টা ডট, বা স্টার হ্যাশ, বা স্টার দিব, নাকি ছোটো স্টার, তারপর একটা লম্বা, এই যে বিষয়গুলো, এগুলো আসলে কি আমি যদি একটু ক্লিয়ারলি বলি, এই যে দেখতেছেন না, আমি একটা সাইট সার্চ করার পরে এখানে আসছে, এই সার্চের মধ্যে কীভাবে দেখাচ্ছে একটু যদি খেয়াল করেন, এখানে যেটা আমি সার্চ করছি সেটা দেখাইতেছে, আর মাঝখানে দেখেন একটা দাগ আছে, হাইপেন, মানে একটা দাগ, এটাকে বলে টাইটেল সেপারেটর। এটার কথাই বলতেছে যে আমরা আমাদের বাই ডিফল্ট কোন সেপারেটরটা রাখবো, এরকম সেপারেটর রাখবো, নাকি অন্য কোনো সেপারেটর থাকতে পারে, যেমন লম্বা দাগ থাকে। আমি যদি অন্য কোনো কিছু সার্চ করি, আই ক্রিম লিখলাম, যে সাইটে যেভাবে রাখছে সেপারেটর সেটাই দেখবেন। যেমন দেখেন এখানে সেপারেটর এটাই, যে এই যে দেখাচ্ছে 1270 বেস্ট আই ক্রিমস 2021। দেখেন এখানে সেপারেটরটা এরকমভাবে দেওয়া, মানে সেপারেটররা হলো যে আমরা যখন গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন আমি আই ক্রিম লিখে সার্চ করলাম, এটার প্রেক্ষিতে যে রেজাল্টগুলো আসছে যেসব সাইট থেকে আই ক্রিম নিয়ে, তো এক্স্যাক্টলি এখন আমি ঢুকলে ওই আই ক্রিম প্রোডাক্টটাই দেখতে পারবো, বা আই ক্রিমের নিয়ে যে আর্টিকেলটা লেখা সেটা দেখতে পারবো। কিন্তু পাশে যেটা দেওয়া আছে আই ক্রিম ফর রিংলেস ডার্ক, এটা হতে পারে সাইটের টাইটেল, মানে যে সাইটে আমি ঢুকতেছি সেই সাইটের টাইটেলের কথা বলা হয়েছে, টাইটেলটা এখানে উল্লেখ করা, অথবা হতে পারে পেজ। ঠিক আছে, তো এই জিনিসটা আলাদা করার জন্য করে কি, মানে যেন সৌন্দর্যটা বহাল থাকে, এই জন্য আর কি এরকম সেপারেটর দিয়ে আলাদা আলাদা করা হয়। এই সেপারেটরের কথাই বলা হয়েছে। এই সেপারেটর এরকম লম্বাও থাকতে পারে, আবার দেখেন এরকম লম্বা দাগও হতে পারে। দেখেন এটা একরকম, এটা একরকম। বেস্ট আই ক্রিম 2021 ফর ডার্ক সার্কেলস, দেখেন সে মানে এটার সেপারেটর দেখছেন এরকম এলো লম্বা। তো এটাই এখানে বলা হয়েছে যে আমাদের সেপারেটর আমরা কী রাখবো বাই ডিফল্ট, এরকম রাখবো নাকি এরকম, গুগলের মধ্যে শো করবে কীভাবে, এরকমভাবে রাখবো। তো আপনি যেটাই দেন না কেন সেটাই থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন মনে আশা করি আমি। এরপর আমাদের কাজ প্রায় শেষের দিকে, আর কিছুই নেই। হেল্প আস ইমপ্রুভ ইউস্টেসিও অ্যাট ইউস্ট উই আর অলওয়েজ কিন অন প্রোভাইডিং দ্য ভেরি বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউ। ইউস্টেসিও সবসময় চেষ্টা করে যে আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে, আপনার পারফরমেন্স যেন ভালো হয় ইউসিওর দিক থেকে, সেই চেষ্টাটা করে। তো সেই জন্য উই লাইক টু কালেক্ট সাম ডাটা অ্যাবাউট উইচ আদার প্লাগিনস অ্যান্ড থিমস ইউ হ্যাভ ইনস্টল। আমাদের সাইটে যে আদার যত প্লাগিন আরও থাকবে, তারপর আদার যত ম্যাটার থাকবে, আরও যত পোস্ট যাই থাকে, এগুলো সে যেন তারা চায় হলো কালেক্ট করতে, কারণ সে তাহলে ইউস্টেসিও আপনার পারফরমেন্সটা আরও ভালো করে দিতে পারে। ঠিক আছে, সেই হিসেবে ওরা আপনার কাছে পারমিশন নিচ্ছে যে আপনি কি অ্যালাউ করেন আপনার সাইটের ডাটাগুলা, সাইটের যত ডাটা আছে এগুলো ট্র্যাক করার জন্য ইউস্টেসিও, নাকি না। তো যদি না করতে চান তাহলে তো নো, আই ডোন্ট ওয়ান্ট টু অ্যালাউ ইউ টু ট্র্যাক মাই সাইট ডাটা। আর যদি করেন তাহলে ইয়েস। আমার মতে এটা ইয়েস দেওয়াই ভালো, কারণ ইউস্টেসিও যত ভালো জানবে তাহলে আপনার সাইটের ইমপ্রুভমেন্টটা ভালো হবে, আপনার সাইট র্যাঙ্কে আসতে ভালো কাজ করবে। র্যাঙ্কে আনার জন্য যেই কাজগুলো, একটা হলো আমরা ম্যানুয়ালি তো এসইও করি, পাশাপাশি এই প্লাগইনটা আমাদেরকে ওই এসইও করার ক্ষেত্রে কিছু জিনিস ভালো সাজেশন দিবে। ঠিক আছে, তো এটা আমরা ইয়েস দিয়ে দিতেছি। শেষ, আমাদের কাজ শেষ। এই কনফিগারেশনটা আমাদের কমপ্লিটের পর্যায়ে চলে গেছে, মানে জাস্ট আমাদের ইউএসটিসিও যে প্লাগইনটা ইনস্টল করার পরে যে কনফিগারেশন থাকে এটাকে বলা হয় সেই কনফিগারেশন, এটা সেট আপ জাস্ট বেসিক। ঠিক আছে, এখানে দেখবেন অনেক ভিডিও দিতেছে ইউএসটিসিওর যে সাইট আছে সেখান থেকে, ওরা বিভিন্ন মানে আপনাকে বিভিন্ন টিউটোরিয়ালস প্রোভাইড করে ওদের সাইট থেকে, মানে কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয়, বা ইউএসটিসিও কীভাবে ইউজ করবেন আপনি,
তারপর এখানে ইমেল দিতে বলতেছে আপনাকে একটা, মানে জাস্ট একটা সাইন আপ করার জন্য, মানে তাদের সাইটে ইউস্টিসির যে সাইটটা আছে, করলে কী হবে আপনাকে নিয়মিত বলতে প্রায় বিভিন্ন আপডেট সম্পর্কে ডাটা দিবে, ঠিক আছে, মানে বিভিন্ন কিছু জানাবে আপনাকে, নতুন কোনো আপডেট আসে সেটা জানাবে, এই বিষয়গুলো। এতটুকুই শেষ। তো এরপরে আপনি নেক্সট, আমি সাইন আপ করলাম না আপনাকে, এভাবে থাকুন। তারপর সাকসেস, দেখেন ইউ হ্যাভ ডান ইট, ঠিক আছে, আর কোনো কাজ নেই, আমরা এখন ক্লোজ করে দিই। তো এটা হলো কনফিগারেশন উইজার্ড। এটা যখন নতুন আপনি ইনস্টল করবেন তখনই আপনার এটা করে নেওয়া কি ভালো, করে নিতে হবে, সোজা কথা করে নিলে আপনার সাইটটা ওইভাবেই সিটিংগুলো হয়ে গেল, আমাদের আর সিটিং ম্যানুয়ালি কিছু করতে হলো না, এসইওর যে মানে ইউএসটিসিও প্লাগইনের যে সিটিংটা। এরপরও ফিচার্সে যদি যাই, আমি এসটিসিও প্লাগইনের ফিচার্স দেখাই আপনাদেরকে। এটা হলো এসটিসিও প্লাগইনের ফিচার্স, এসইও অ্যানালাইসিস, যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। মানে আমরা যখন পোস্ট, মানে মেইন যে বিষয়গুলো, আমরা যখন অন পেজের যে ফ্যাক্টরগুলো থাকে, টাইটেল অপটিমাইজেশন, তারপর ডিসক্রিপশন, কন্টেন্ট অপটিমাইজেশন, ঠিক আছে, মেটা ডিসক্রিপশন, এইসব বিষয়গুলো যখন অপটিমাইজ করতে দেব, এই এসইও অ্যানালাইসিস আমাদেরকে দেখাবে যে কোনটা ইমপ্রুভমেন্ট করা উচিত হবে, কোনটার এখনও মিসিং আছে, সেটা আপনি ইমপ্রুভমেন্ট করেন। এই এসইও অ্যানালাইসিসটা আপনাকে দেখাবে। এই যে দেখেন, দ্য এসইও অ্যানালাইসিস অফার্স সাজেশনস টু ইমপ্রুভ দ্য এসইও অফ ইউর টেক্সট। আপনি যেখানে লেখালেখি করতে যাবেন, মানে আমি কোনো ধরেন আমি একটা পেজ ওপেন করতে যাব, সেখানে আমি কিছু লিখবো, টাইটেল, ডিসক্রিপশন, তো সেই হিসেবে আমাকে সাজেস্ট করতে থাকবে ভালো অফার, ভালো কিছু সাজেস্ট করতে থাকবে এসইও। তারপর পোস্ট করতে গেলে তো এটা অবশ্যই অন থাকবে, এটা কোনোভাবে অফ রাখবেন না, তাহলে আপনারই সমস্যা হবে, আপনি কোনো কিছু বুঝবেন না। তো এই জিনিসগুলো রিডিবিলিটি অ্যানালাইসিস হলো আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ যে কন্টেন্টগুলো, মানে এই যে কন্টেন্ট, এই দুইটা কন্টেন্টের রিডিবিলিটি, অর্থাৎ এগুলা কি মানে ইউজার ফ্রেন্ডলি হয়েছে, মানে কোয়ালিটিফুল হয়েছে কি না। যেমন এই যে একটা কন্টেন্ট, ঠিক আছে, এই কন্টেন্ট আমি ওপেন করি দেখাই। এই কন্টেন্টটা, এখানে যে কন্টেন্টটা আছে ড্রাফটে পাবলিশ করা মানে সম্ভবত এই এই যে পুরো কন্টেন্টটা কি কোয়ালিটিফুল নাকি কোয়ালিটিফুল হয় না, এই ব্যাপারে আপনাকে সার্চ করতে হবে। এই যে এটার কথাই বলছি, রিডিবিলিটি দেখেন কি বলতেছে, নিডস ইমপ্রুভমেন্ট, মানে আরও সুন্দরভাবে কন্টেন্টটা করলে ভালো হইতো, এই বিষয়ে আপনাকে এই দেখেন ইউএসটিসির একটা লোগো আছে, আর এসইও অ্যানালাইসিসের লোগো নিচে। এই যে এই দুইটার কথাই বলছি, আপনি যখনই কোনো পোস্ট বা পেজ নতুনভাবে করতে যাবেন, বা কোনো একটা আগের পোস্ট আপনি আপডেট করতে যাবেন, এডিট করতে যাবেন, তখনই দেখবেন এই দুইটা ওই ইউএসটিসিও থেকে এই দুইটা অপশন অটোমেটিক চালু থাকবে, মানে আপনাকে সাজেস্ট করতে থাকবে যে আপনি এটা করেন, তাহলে এগুলা। তো এটাই আমাদের এখানে বাই ডিফল্ট অন করা আছে, কিন্তু প্লাগইনের যে সেটিংটা আছে সেখান থেকে। তারপর টেক্সট লিঙ্ক কাউন্টার, আপনার কন্টেন্টের মধ্যে আপনি কতগুলা লিঙ্ক, এই যে এই লিঙ্কের কথা বলা হয়েছে, ঠিক আছে, মানে আমরা কতগুলো অ্যাঙ্কর টেক্সট ইউজ করছি, সেগুলা এই কাউন্ট করে রাখবে ইউএসটিসিও। তারপর এক্সএমএল সাইট ম্যাপটা হলো একটা সাইটের সাইট ম্যাপ, যে কোনো সাইটেরই একটা সাইট ম্যাপ থাকে, রোড, মানে যেমন আমরা এরিয়াতে ঢুকলে সাইট ম্যাপ থাকে না, কোনো একটা এরিয়াতে যখন ঢুকি ওইটার একটা রোড ম্যাপ থাকে, মানে এলাকার একটা এরিয়া ম্যাপ থাকে, এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ থাকে নির্ধারণ করা, মানে এই সাইট ম্যাপ দিয়ে খুব দ্রুত সব কিছু চেক করা যায়, মানে কোন কয়টা এই সাইটে কয়টা পেজ আছে, কয়টা পোস্ট আছে, সব কিছু। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য না, এটা অ্যাকচুয়ালি হলো মানে গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তাদের জন্য, মানে এই রোবটগুলো যেগুলো আছে, ওরা যখন চেক করতে আসে তখন ওরা খুব ইজিলি সাইট ম্যাপে ঢুকে সব কিছু চেক করতে পারে, মানে প্রত্যেকটা সাইটের একটা সাইট ম্যাপ থাকে। এটা হলো আমার বলা উদ্দেশ্য, যে সাইট ম্যাপটা আসলে ম্যানুয়ালি, মানে একটা সাইট ম্যাপের সাইট আছে আলাদা, ওইখান থেকে করতে হয়, মানে সম্পূর্ণ সাইট ম্যাপ, মানে আমার সাইটের জন্য আমি একটা সাইট ম্যাপ জেনারেট করে ফেলবো, ঠিক আছে। তো এটাই ম্যানুয়ালি যেন না করতে হয়, দেখেন মানে এই প্লাগইনটা আমাদেরকে মানে এই ব্যাপারে হেল্প করতেছে, যে আমরা যেটা ম্যানুয়ালি করতে হইতো, মানে আলাদা একটা এক্সএমএল সাইট ম্যাপের আছে, সাইট আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে এক্সএমএল সাইট ম্যাপ বলে এটাকে, এই যে এটা হলো এক্সএমএল সাইট ম্যাপের অফিসিয়াল সাইট, ঠিক আছে। মূলত মানে সাইট ম্যাপ জেনারেট করা হয় ম্যানুয়ালি এখান থেকে, মানে আপনার যখন একটা সাইট আছে আপনার অবশ্যই সাইট ম্যাপটা দরকার প্রত্যেকটা সাইটের জন্য, এটা একটা টেকনিক্যাল ফ্যাক্টর একটা এসইওতে। তো ধরেন আমার সাইট আমি জেনারেট করতেছি এইভাবে, এই যে স্টার্ট
আমার সাইটে পেজ কম, এই জন্য কম সময় লাগে। বড় সাইট হলে অনেক সময় লাগতো এটা করতে, ক্যাচ করতে। দেখেন আমাকে একটা সাইট ম্যাপ ওরা জেনারেট করে দিবে এখান থেকে। এই সাইট ম্যাপের কথাই বললাম, দেখেন এই যে ডিটেলস, ভিও সাইট ম্যাপ ডিটেলস, এখানে আসলে এই যে দেখেন আমার সাইট ম্যাপ ওরা নিয়ে নিছে জেনারেট করে, এখান থেকে বলতেছে ফাইলটা ডাউনলোড করার জন্য, ঠিক আছে। তো এটাই ইউজড এসইও, মানে এটা একটা কঠিন হতে পারে আপনাদের জন্য, এই বিষয়টা একটু কঠিন হতে পারে, নাও করতে পারতে পারেন। দেখা যাবে অনেকে এটা মানে যেই ফাইলটা এখান থেকে ডাউনলোড করা লাগে এটা আবার সি প্যানেলে গিয়ে আবার আপলোড করতে হয় রুট ফোল্ডারে গিয়ে। তো এটা একটা ঝামেলা, কারণ সি প্যানেলের অ্যাক্সেস আপনারা পাবেন না। তো এখন যেহেতু সব কিছু একটু আপডেট হয়েছে, এখন সাইট ম্যাপে যাওয়া লাগে না আলাদা, তারপরেও জেনে রাখা ভালো। তো এখন যেটা হয়েছে যে এখন ইউজড এসইও বা র্যাঙ্ক ম্যাপ যে এসইও প্লাগইনটা আছে এগুলাই আপনার সাইট ম্যাপের কাজটা করে দেয়। এগুলো আমাদের আর ম্যানুয়ালি করতে হয় না। এখানে যে সাইট ম্যাপের অপশনটা আছে চালু করা, এটা প্রতিনিয়ত আপনার যত নতুন পোস্ট আসবে, যত নতুন পেজ আসবে, প্রত্যেকটাই প্রতিনিয়ত জেনারেট করতে থাকবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে দেখেন, আমি কোয়েশ্চেন মার্কে ক্লিক করার পর কী আসছে, এনেবল দ্য এক্সএমএল সাইট ম্যাপ দ্যাট ইউজড এসইও জেনারেটস। দেখেন ইউজড এসইও জেনারেট করে ফেলছে অলরেডি, তাহলে আমাদের আর করতে হবে না। তো এটা আসলে মূলত রোবটের জন্য রাখা হয়, সে তারা যেন এখান থেকে দেখতে পারে। যেমন দেখেন সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, ক্লিক করলাম আমি, এই যে দেখেন এটা হলো আমাদের সাইট ম্যাপের ডিটেলস। এই যে আমাদের সাইটে এই কয়টাই পেজ পাইছে আর ক্যাটাগরি পাইছে, ঠিক আছে। আরও অনেক সাইট যেগুলো পুরান সাইট সেগুলোর তো অনেক থাকে, এখন লম্বা লিস্ট থাকে সাইট ম্যাপের মধ্যে, যে এখান থেকে খুব ইজিলি মানে চেক করা যায় সব কিছু। যেমন আমি এখানে ক্লিক করলাম, এটা এক্স্যাক্টলি কোথায় আছে, এটার মধ্যে কী কী আছে। যেমন এটা হলো আমার পোস্টের লিঙ্ক, এখান থেকে আমি ক্লিক করলে এই যে এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারি। তো এটা রোবট যারা মানে গুগলের যেগুলো রোবট থাকে তারা এভাবেই আসলে চেক করে, এই জন্য আসলে এটা করে রাখতে হয়। তো এটা আমাদেরকে ইউজ কেসে করে রাখছে, তো এটা অবশ্যই অন থাকবে। এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি সাইট ম্যাপ কীভাবে অ্যাড করতে হয় গুগল সার্চ কনসোলে, এটা নিয়ে আবার অন্য ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর উদ্দেশ্য যে ইউজ কেসিওর এই সিটিংগুলো মানে আপনাদের যেগুলো বাই ডিফল্ট অন আছে এগুলো এভাবে অন থাকাই ভালো, দরকার নেই এগুলো অফ করার। ইন্টারভেশন এই যে ফুল পোস্ট, যেটা আমি এতদিন বাহির থেকে বলতেছিলাম যে আসলে কন্টেন্টের টাইটেল, তারপর ভিতরের অপটিমাইজেশন, প্রত্যেকটা জায়গা হেডিংগুলো অপটিমাইজ করা, এগুলো কীভাবে করতে হয় একটা কিওয়ার্ড দিয়ে, টার্গেটেড কিওয়ার্ড দিয়ে, সেগুলো মানে